আসসালামু আলাইকুম। আমি ডক্টর মোহাম্মদ শাহ সিকান্দার তুহিন। আপনাদের সবাইকে আমার চেম্বারে স্বাগতম। আমি কাজ করছি একজন নাক কান গলা রোগ বিশেষজ্ঞ ও হেড নেক সার্জন হিসেবে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালে। বর্তমানে আমি নিয়মিত চেম্বার করছি ধানমন্ডি 2 নম্বর রোডে অবস্থিত কেজিএন মেডিকেল লিমিটেডে। এখানে আমরা নিয়মিত নাক কান গলা রোগীর সকল রোগের চিকিৎসা প্রদান করে থাকি। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাকের পলিপাস, নাক বন্ধ থাকা, নাকের অ্যালার্জি, নাকের মাংস বৃদ্ধি, নাক দিয়ে পানি পড়া, নাক দিয়ে রক্ত আসা, নাক দিয়ে রক্ত মিশ্রিত পানি আসা, নাক দিয়ে দুর্গন্ধযুক্ত পানি আসা, নাকে গন্ধ না পাওয়া, নাকের হাড় বাঁকা হওয়া, নাক এবং নাকের পাশের যে সাইনাসগুলো থাকে সেই সাইনাসের ক্যান্সারের চিকিৎসা করা, সাইনোসাইটিসের চিকিৎসা করা এবং নাকের যে কোনো অপারেশন করা। কানের ক্ষেত্রে আমরা কানের ব্যথা, কান দিয়ে পুজ পানি আসা, কান দিয়ে রক্ত মিশ্রিত পুজ আসা, কানের পর্দায় ছিদ্র হওয়া কিংবা দীর্ঘদিন ধরে কান দিয়ে পুজ আসা রোগের চিকিৎসা করা হয়। এছাড়াও আঘাতজনিত কারণে কানের পর্দা ছিদ্র হওয়ার ক্ষেত্রে আমরা চিকিৎসা প্রদান কিংবা অপারেশন করে থাকি। গলার ক্ষেত্রে আমরা গলার প্রদাহ, টনসিলাইটিস, ফ্যারেঞ্জাইটিস, খাবার গিলতে অসুবিধা হওয়া কিংবা গলার মধ্যে সবসময় একটা জ্বালা পোড়ার অনুভূত হওয়া, অনেক সময় গলার মধ্যে কিছু একটা বেঁধে আছে এই ধরনের সমস্যা, অথবা গলার মধ্যে মাছ কিংবা মাংসের কাটা বেঁধে যাওয়ার সমস্যা আমরা চিকিৎসা করে থাকি। আমরা থাইরয়েড গ্রন্থির ক্ষেত্রে থাইরয়েড গ্রন্থির যে কোনো টিউমার কিংবা ক্যান্সার অথবা থাইরয়েড হরমোন কম বা বেশি হওয়ার জনিত যে সকল সমস্যা হয়ে থাকে তার চিকিৎসা এবং অপারেশন করে থাকি। লালা গ্রন্থির ক্ষেত্রে আমরা মুখের চারপাশে যেসব লালা গ্রন্থি রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে প্যারোটিড গ্রন্থি, সাবম্যান্ডিবুলার গ্রন্থি, সাবল্যাঙ্গুয়াল গ্রন্থি। এইসব গ্রন্থির ফুলে ওঠা, প্রদাহ হওয়া, পাথর হওয়া সহ ইত্যাদি সকল রোগের অপারেশন করে থাকি। এছাড়াও আমরা মুখের ক্ষেত্রে মুখের ভিতরে কিংবা জিহ্বার যে কোনো দীর্ঘস্থায়ী ক্ষত কিংবা ক্যান্সারের চিকিৎসা করা, মুখের ভিতরের বিভিন্ন রকম আলসার হওয়া সেটা চিকিৎসা করা, তারপরে হচ্ছে মুখের মধ্যে জ্বালা পোড়া হওয়া, খাবার চিবুতে সমস্যা হওয়া অথবা মুখ সবসময় শুকিয়ে থাকা রোগের চিকিৎসা প্রদান করে থাকি। এটা ছাড়াও মুখ বেঁকে যাওয়া অথবা মুখ হা করতে অসুবিধা হওয়া অথবা চোয়ালে ব্যথার চিকিৎসা করে থাকি। কণ্ঠস্বরের অস্থায়ী কিংবা স্থায়ী পরিবর্তন হওয়া, কথা বলতে গেলে ব্যথা লাগা কিংবা কথা বলতে গেলে ক্লান্ত হয়ে যাওয়া অথবা কণ্ঠস্বরের অস্বাভাবিক পরিবর্তন অথবা কণ্ঠনালীর টিউমার কিংবা ঘা কিংবা ক্যান্সারের চিকিৎসা প্রদান করা এবং অপারেশন করা। শিশুদের ক্ষেত্রে শিশুদের নাক ডাকা, শিশুদের মুখ হা করে ঘুমানো, শিশুদের কানের সমস্যা হওয়া, শিশুদের গলায় টনসিলাইটিস হওয়া, অ্যাডিনয়েড বৃদ্ধি পাওয়া সহ শিশুদের যে কোনো নাক কান গলা রোগের চিকিৎসা করে থাকি। আমি আজকে একটি বিশেষ রোগের আলোচনা করতে চাই আপনাদের সাথে। তার মধ্যে শিশুদের থাইরয়েড গ্রন্থির ক্যান্সার। থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এন্ডোক্রাইন গ্রন্থি। এই গ্রন্থিটি আমাদের জন্মের মায়ের পেটে থাকা অবস্থায় 3য় সপ্তাহে আমাদের শরীরে চলে আসে। এরপরে 11 থেকে 17 সপ্তাহের মধ্যেই এই গ্রন্থিটি তার কাজ করা শুরু করে। থাইরয়েড গ্রন্থির হরমোনগুলো মায়ের পেটে থাকা অবস্থায় নিঃসরণ করে কাজ শুরু করে এবং মৃত্যুর আগ পর্যন্ত চলতে থাকে। তার মানে হচ্ছে থাইরয়েড গ্রন্থি আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এন্ডোক্রাইন গ্রন্থি। থাইরয়েড গ্রন্থির কাজ আমাদেরকে একটু জানতে হবে। থাইরয়েড গ্রন্থির মূল কাজ হচ্ছে থাইরয়েড হরমোন নিঃসরণ করা এবং ক্যালসিটোনিন নামক একটি হরমোন নিঃসরণ করা। থাইরয়েড হরমোন আমাদের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিপাকীয় কার্যক্রম নিয়ন্ত্রণ করে এবং আমাদের শরীরে শক্তি যোগায়। এছাড়াও আমাদের ব্রেইনের গঠন এবং আমাদের শরীরের স্বাভাবিক বৃদ্ধি নিয়ন্ত্রণ করে থাইরয়েড গ্রন্থি। আসলে আমাদের শরীরের সকল অংশেই থাইরয়েড গ্রন্থির প্রভাব রয়েছে। আমাদের শরীরের সকল সিস্টেমের কাজের জন্য থাইরয়েড হরমোনের উপর নির্ভর করতে হয়। সেজন্য আমাদের শরীরে থাইরয়েড গ্রন্থির নর্মাল কার্যক্রম অত্যন্ত প্রয়োজন। আমি সেক্ষেত্রে আজকে আমাদের শিশুদের শরীরে থাইরয়েড গ্রন্থির ক্যান্সার নিয়ে বিশেষভাবে আলোচনা করতে চাই। সেক্ষেত্রে আমরা কয়েকটা সেগমেন্ট আলোচনা করব। বাচ্চাদের থাইরয়েড ক্যান্সার কেন হয়, থাইরয়েড ক্যান্সারের উপসর্গ কী কী, বাচ্চাদের থাইরয়েড ক্যান্সার আমরা কিভাবে নির্ণয় করব, থাইরয়েড ক্যান্সার আমরা কিভাবে চিকিৎসা করব এবং পরবর্তীতে থাইরয়েড ক্যান্সারের কিভাবে আমরা ফলো আপ করব। সাধারণত বাচ্চাদের শরীরে থাইরয়েড ক্যান্সার খুবই কম হয়। বিভিন্ন পরিসংখ্যান অনুসারে এটি সাধারণত 0.3 ভাগ থেকে সর্বোচ্চ 3% পর্যন্ত হয়ে থাকে। অর্থাৎ শিশুদের শরীরে যত ক্যান্সার হয়ে থাকে তার 3 ভাগেরও কম হচ্ছে থাইরয়েড ক্যান্সার। আবার এই থাইরয়েড ক্যান্সারের মধ্যে সবচেয়ে বেশি হয়ে থাকে প্যাপিলারি থাইরয়েড ক্যান্সার, যেটা প্রায় 80 থেকে 90 ভাগ। বাকি 10 থেকে 20 ভাগ হচ্ছে অন্যান্য থাইরয়েড ক্যান্সার, যেমন মেডুলারি থাইরয়েড ক্যান্সার, ফলিকুলার থাইরয়েড ক্যান্সার, অ্যানাপ্লাস্টিক থাইরয়েড ক্যান্সার, লিম্ফোমা এবং অন্যান্য রোগ। এখন আমরা জানবো বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সার কেন হয়ে থাকে। সাধারণত
বাচ্চাদের ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সার হওয়ার বা অন্য বয়স্কদের মতো থাইরয়েড ক্যান্সার হওয়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে রেডিয়েশন এক্সপোজারের কোনো হিস্ট্রি থাকা। অর্থাৎ আমাদের হেড নেক রিজিয়নে অর্থাৎ ঘাড় মাথা রিজিয়নে আমরা যদি কোনো কারণে চিকিৎসা নিতে গিয়ে অথবা অ্যাক্সিডেন্টালি আমরা রেডিয়েশন বা তেজস্ক্রিয়তার সম্মুখীন হই, সেক্ষেত্রে আমাদের থাইরয়েড ক্যান্সার হওয়ার ঝুঁকি অনেক বেড়ে যাবে। এবং বাচ্চাদের ক্ষেত্রে একই কথা, যে বাচ্চারা যদি তেজস্ক্রিয়তার সম্মুখীন হয় বিশেষ করে হেড এবং নেক রিজিয়নে, তাহলে পরবর্তী লাইফে তাদের থাইরয়েড ক্যান্সার হওয়ার সম্ভাবনা অনেক বেশি। এছাড়াও ফিমেল সেক্স শিশুদের থাইরয়েড ক্যান্সারের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত মেয়ে শিশুদের বেলায় পুরুষ শিশুদের চাইতে বা ছেলে শিশুদের চাইতে 4 গুণ বেশি প্রবণতা থাইরয়েড ক্যান্সার হওয়ার। আর অন্য যেসব কারণ রয়েছে তার মধ্যে হচ্ছে বিভিন্ন রকম জেনেটিক ডিজিজ, যেমন কাউডেন সিনড্রোম বা ফ্যামিলিয়াল মেডুলারি ক্যান্সার অথবা ফ্যামিলিয়াল অ্যাডিনোমাটাস পলিপোসিস কোলাই, এই ধরনের রোগগুলোতেও শিশুদের থাইরয়েড ক্যান্সার হয়ে থাকে। এবার আসি আমরা শিশুদের থাইরয়েড ক্যান্সার আমরা কীভাবে বুঝবো বা কী উপসর্গ নিয়ে শিশুরা আমাদের কাছে আসবে, অথবা শিশুদের বাবা মা অভিভাবক কীভাবে বুঝবে আমার শিশুর থাইরয়েড ক্যান্সার হচ্ছে। সাধারণত শিশুদের ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সার গলায় একটি ফোলা নিয়ে আসবে, কারণ আমাদের থাইরয়েড গ্রন্থি থাকে আমাদের শ্বাসনালীর দুই পাশে, অর্থাৎ আমাদের কণ্ঠনালীর জাস্ট নিচেই যে আমাদের শ্বাসনালী শুরু হয় তার দুই পাশে আমাদের থাইরয়েড গ্রন্থি থাকবে। আর এই থাইরয়েড গ্রন্থির যে কোনো একটা অংশ, ডান পাশে হোক বাম পাশে হোক অথবা ঠিক মাঝখানে একটা ছোট ফোলা থাকবে, যেই ফোলাটা সাধারণত আমাদের ঢোকগিলার সাথে ওঠানামা করবে এবং এই শিশুদের ফোলাটা খুব অল্প সময়ের মধ্যে বড় হতে থাকবে। এবং একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, শিশুদের থাইরয়েড গ্রন্থির যে কোনো নোডিউল অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সাধারণত শিশুদের যে কোনো নোডিউল ক্যান্সার হওয়ার প্রবণতা বয়স্কদের চেয়ে অনেক বেশি। শিশুদের সাধারণত বিনাইন থাইরয়েড নোডিউল বা নোডিউলার গয়টার যেটাকে আমরা বলি, যেটা ক্যান্সার না, এটা কম হয়ে থাকে। শিশুদের নোডিউলটা ক্যান্সার হওয়ার প্রবণতা বেশি। কিন্তু আবার বয়সন্ধিকালীন শিশুদের থাইরয়েড গ্রন্থিটা সম্পূর্ণভাবে বড় হতে পারে, সেটা আবার স্বাভাবিক। সেটা বিশেষ করে মেয়ে শিশুদের ক্ষেত্রে সবসময় বয়সন্ধিকালীন সময়ে পুরো থাইরয়েড গ্ল্যান্ডটা বড় হবে। এর কারণ হচ্ছে তখন তার শরীরে বিপাকীয় কার্যক্রমের চাহিদা অনেক বেশি থাকে, যে কারণে থাইরয়েড গ্রন্থির অনেক বেশি কাজ করতে হয়। সেটা আবার ক্যান্সার মনে করা যাবে না। কোনো সুনির্দিষ্টভাবে কোনো গোটা বা নডিউল যদি আমরা দেখতে পাই গলার সম্মুখভাগে, যেটা ঢোকগিলার সাথে ওঠানামা করে, তাহলেই আমাকে গুরুত্ব দিতে হবে যে শিশুদের এটা থাইরয়েড ক্যান্সার হতে পারে। এটা ছাড়াও আরও কিছু কিছু উপসর্গ আসতে পারে, বিশেষ করে যদি ক্যান্সার একদম লেট স্টেজ বা দেরি করে আমাদের কাছে আসে, সেই ক্ষেত্রে শিশুর কণ্ঠস্বরের সমস্যা হতে পারে, শিশুর খাবার গিলতে অসুবিধা হতে পারে, শিশুর শ্বাসকষ্ট হতে পারে এবং সবসময় শিশু গলায় একটা আটকা আটকা বা চাপা অনুভব করবে এবং বলবে যে আমার সবসময় গলার মধ্যে কিছু একটা আছে। এই ধরনের উপসর্গ নিয়ে সাধারণত আমাদের কাছে আসবে। এছাড়াও যদি থাইরয়েড ক্যান্সারের কারণে থাইরয়েড হরমোনের যদি আধিক্য হয় অথবা থাইরয়েড হরমোন কমে যায়, সেক্ষেত্রে সেই হরমোন কম কিংবা বেশি হওয়ার উপসর্গ নিয়ে আসতে পারে। এই ক্ষেত্রে আমাদেরকে থাইরয়েড হরমোন বেশি কিংবা কম হওয়ার কিছু উপসর্গ জানতে হবে, যেটা বয়স্ক এবং শিশুদের ক্ষেত্রে একই রকম উপসর্গ হয়ে থাকে। যদি থাইরয়েড হরমোন আমাদের শরীরে কমে যায়, তাহলে সেক্ষেত্রে যেসব উপসর্গগুলো দেখা দেয় তার মধ্যে অন্যতম হচ্ছে, যেহেতু থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজম বিপাককে নিয়ন্ত্রণ করে, সেক্ষেত্রে আমাদের শরীরে মেটাবলিজম বা বিপাক কমে যাবে, শরীরের ওজন বৃদ্ধি পাবে। খাবার কম গ্রহণ করা সত্ত্বেও রোগী আমাদের কাছে কমপ্লেইন করবে আমার ওজন বেড়ে যাচ্ছে। এরপর রোগীর মাসিক অনিয়মিত হয়ে যাবে, রোগীর স্মৃতিশক্তি কমে যেতে পারে, সবসময় শরীরে অবসাদ লাগতে পারে, মাংসপেশি দুর্বল হয়ে যেতে পারে, রোগীর শরীরের স্কিনগুলো বা চামড়াটা রুক্ষ হয়ে যেতে পারে, চুল পড়ে যেতে পারে। এছাড়াও আরও অনেক উপসর্গ দেখা যেতে পারে। থাইরয়েড হরমোনের যেসব কাজগুলো আছে সেগুলো ব্যাঘাত ঘটবে। আর যখন থাইরয়েড হরমোনের আধিক্য চলে আসবে শরীরে, বা যেটাকে আমরা হাইপার থাইরয়েডিজম বলি, তখন শরীরে যেহেতু থাইরয়েড হরমোন আমাদের মেটাবলিজম বা বিপাককে নিয়ন্ত্রণ করে, বিপাক বেড়ে যাবে। বিপাকীয় কার্যক্রম বেড়ে যাওয়ার কারণে রোগী খাবার পর্যাপ্ত পরিমাণে গ্রহণ করা সত্ত্বেও রোগীর ওজন কমতে থাকবে। রোগী আমাদের কাছে বলবে যে আমার কোনো কারণ ছাড়াই শরীরের ওজন কমে যাচ্ছে, অথবা আমাদের বাথরুমে যাওয়ার বা পায়খানা হওয়ার প্রবণতা বেড়ে গেছে, অথবা আমার শরীরের মধ্যে অস্থিরতা বেড়ে গেছে, বুক ধরপড় করে বা যেটাকে আমরা প্যালপিটেশন বলি, তারপরে ট্রেমর বা কিছু করতে গেলে আমার হাত পা কাঁপবে, তারপরে সবসময় একটা নার্ভাসনেস কাজ করবে। এবং আমাদের রোগীর অন্যতম আর একটা কমপ্লেন করবে, সেটা হচ্ছে রোগীর মাসিকে এবং রোগীর প্রজনন ক্ষমতায় ব্যাপক পরিবর্তন আসবে। তো এইসব সমস্যাগুলো যখন হবে, তখন অবশ্যই আমাদের বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিয়ে রোগ নির্ণয় করে চিকিৎসা গ্রহণ করতে হবে। এবার আমরা আসি শিশুদের থাইরয়েড ক্যান্সার আমরা কিভাবে নির্ণয় করব। যখন আমরা কোনো শিশুর থাইরয়েড গ্রন্থিতে কোনো ধরনের নডিউল কিংবা গোটা দেখব, অবশ্যই আমরা একজন বিশেষজ্ঞ নাক কান গলা রোগ চিকিৎসকের কাছে চলে যাব। তখন আমরা রোগ নির্ণয়ের জন্য প্রথমে একটা আলট্রাসোনোগ্রাম অফ থাইরয়েড রিজন বা নেক করব, যাতে আমরা থাইরয়েড গ্রন্থির স্ট্রাকচারাল যে কন্ডিশন সেটা আমরা দেখতে পাবো। সেক্ষেত্রে বর্তমান সময়ে ভালো সোনোলজিস্ট একটি ভালো মানের আলট্রাসোনোগ্রাম মেশিনের মাধ্যমে থাইরয়েডের ক্যান্সার সম্পূর্ণভাবে নির্ণয় করতে পারে। এর পাশাপাশি
থাইরয়েড ক্যান্সার আরও নির্ভুলভাবে নির্ণয় করার জন্য আলট্রাসোনো গাইডেড এফএনএসি বা আলট্রাসোনো করার সময় সেখান থেকে সুই দিয়ে যে সুনির্দিষ্ট নডিউল বা গোটা থাকবে সেখান থেকে রস নিয়ে পরীক্ষা করলে আমরা প্রায় শতভাগ নির্ভুলভাবে থাইরয়েড গ্রন্থির ক্যান্সার আমরা নির্ণয় করতে পারি। এর পাশাপাশি আমরা থাইরয়েড হরমোনের পরীক্ষা করব, থাইরয়েড অটো অ্যান্টিবডিজ পরীক্ষা করব এবং অন্যান্য পরীক্ষা যেটা আমার রোগীর অপারেশনের জন্য প্রয়োজন সেগুলো করব। এখন যদি আমার এই পরীক্ষার মাধ্যমে থাইরয়েড গ্রন্থির ক্যান্সার নির্ণয় হয় তাহলে আমরা কি করব? সাধারণত শিশুদের থাইরয়েড গ্রন্থির ক্যান্সার বয়স্কদের চাইতে অনেক বেশি অ্যাগ্রেসিভ থাকে। অর্থাৎ বয়স্কদের থাইরয়েড ক্যান্সার যেভাবে ধীরে ধীরে রোগীকে আক্রান্ত করে, শিশুদের ক্ষেত্রে থাইরয়েড ক্যান্সার অনেক দ্রুত শিশুকে আক্রান্ত করবে। সেই ক্ষেত্রে শিশুদের থাইরয়েড ক্যান্সারের চিকিৎসা অত্যন্ত দ্রুততম সময় শুরু করতে হবে এবং চিকিৎসক বিভিন্ন রকম অন্যান্য চিকিৎসকের সমন্বয়ে মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ড গঠন করে রোগীর বয়স, টিউমারের অবস্থান, টিউমার কোথায় কোথায় শরীরে ছড়িয়েছে এবং রোগীর সার্বিক বেনিফিট বা সুফল চিন্তা করে অপারেশনের পরিমাণ নির্ধারণ করবে। অর্থাৎ আমরা থাইরয়েড গ্রন্থির সম্পূর্ণ ফেলে দিব অথবা থাইরয়েড গ্রন্থির কোনো এক পাশ ফেলবো আর এক পাশ রাখবো, এই ধরনের বিষয়গুলো আমরা মাল্টিডিসিপ্লিনারি টিউমার বোর্ডের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করে আমরা থাইরয়েড গ্রন্থির অপারেশন করব। ম্যাক্সিমাম ক্ষেত্রেই রিকমেন্ডেশন হচ্ছে সম্পূর্ণ গ্রন্থিটি ফেলে দেওয়া এবং আমাদের গলার সম্মুখভাগে, যেটাকে আমরা সেন্ট্রাল কম্পার্টমেন্ট বলে থাকি ডাক্তাররা, সেই অংশে যেসব লিম্ফ নোড থাকবে সেগুলোকে ফেলে দিতে হবে। আর যদি অপারেশনের আগেই আলট্রাসোনোগ্রামের মাধ্যমে কোথাও যদি লিম্ফ নোড পাওয়া যায় এবং এফএনএসি করে সেই লিম্ফ নোডে ক্যান্সার ছড়িয়েছে এটা নিশ্চিত হওয়া যায়, তাহলে অবশ্যই গলার পার্শ্ববর্তী এরিয়ার লিম্ফ নোডগুলো আমাদেরকে ফেলে দিতে হবে। এরপরে আমরা চিকিৎসার দ্বিতীয় অংশে প্রবেশ করব। যদি আমরা রোগীর সম্পূর্ণ থাইরয়েড ফেলে দিই এবং লিম্ফ নোডগুলো ফেলে দিই, তারপরের অংশ হচ্ছে রোগীকে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্টের মাধ্যমে রেডিও আয়োডিন অ্যাবলেশন নামক আরেকটা কার্যক্রমে পাঠাতে হবে। সেখানে নিউক্লিয়ার মেডিসিন ডিপার্টমেন্ট বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা সম্পন্ন করার পরে রোগীকে তেজস্ক্রিয় আয়োডিন খাওয়াবে। সেই তেজস্ক্রিয় আয়োডিন শরীরে যেসব অবশিষ্ট থাইরয়েড ক্যান্সার কোষ কিংবা লিম্ফ নোড যেখানে থাইরয়েড ক্যান্সার গিয়েছে যেখানে থাকবে সেই জায়গাগুলোকে রেডিও অ্যাক্টিভ আয়োডিন বা তেজস্ক্রিয় আয়োডিন ধ্বংস করে দিবে। এর মাধ্যমে শরীরে থাকা অবশিষ্ট থাইরয়েড কোষগুলো মারা যাবে। এরপর রোগীকে আমাদের তার সারা জীবনের জন্য ফলো আপ করতে হবে, কারণ থাইরয়েড ক্যান্সারের চিকিৎসার অন্যতম প্রধান একটা উপাদান হচ্ছে পোস্ট অপারেটিভ লাইফ লং ফলো আপ। সেটা সাধারণত আমরা থাইরোক্সিন নামক হরমোন সাপ্লিমেন্ট দিয়ে তার বডিতে টিএসএস নামক একটা হরমোন আছে সেটাকে সাপ্রেশন করে রাখবো এবং তার শরীরে বিপাকীয় কার্যক্রমের জন্য থাইরোক্সিন হরমোন সবসময় বাইরে থেকে সাপ্লিমেন্ট হিসেবে প্রদান করব এবং রোগীকে একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর ফলো আপ করতে হবে। সেই ফলো আপের সময় আমরা রোগীর ক্লিনিক্যাল এক্সামিনেশন করব, অর্থাৎ গলা পরীক্ষা করব। রোগীর গলার প্রয়োজনে যদি কোথাও কোনো গোটা আমাদের হাতে লাগে তাহলে আমরা আলট্রাসোনোগ্রাম করব এবং কিছু থাইরয়েড হরমোন পরীক্ষা করব। তার মধ্যে থাইরোক্সিন হরমোন, টিএসএস, থাইরোগ্লোবুলিন এবং অ্যান্টিথাইরোগ্লোবুলিন অ্যান্টিবডিজ, এগুলো করে আমরা রোগীর চিকিৎসা পরবর্তী ফলো আপ করব। এভাবে একটি শিশুর থাইরয়েড ক্যান্সার যদি আমরা স্টেজ অনুযায়ী স্টেজ 1 এবং স্টেজ 3-র মধ্যে চিকিৎসা করতে পারি তাহলে রোগীর পরবর্তী জীবনে রোগের মুক্ত থেকে সুস্থ জীবনে থাকার সম্ভাবনা প্রায় 98%। কিন্তু দুর্ভাগ্যক্রমে যদি আমার এই ক্যান্সার স্টেজ 4-এ চলে যায় সেক্ষেত্রে রোগীর রোগমুক্ত জীবনের হারটা ড্রামাটিক্যালি ড্রপ করবে। এই জন্য আমাদের শিশুদের ক্ষেত্রে যদি শিশুদের থাইরয়েড যে রিজনটা আমি হাত দিয়ে দেখাচ্ছি কণ্ঠনালীর দুই পাশে অবস্থান করছে, এই জায়গায় কোনো গোটা দেখতে পাই এবং যেটা বাচ্চার ঢোক গিলের সাথে ওঠানামা করে, তাহলে কালক্ষেপণ না করে একজন বিশেষজ্ঞ নাক কান গলা চিকিৎসকের শরণাপন্ন হয়ে চিকিৎসা করাতে হবে। নাক কান গলা রোগের যে কোনো উপসর্গ দেখা গেলে কালক্ষেপণ না করে আপনার নিকটস্থ নাক কান গলা রোগ বিশেষজ্ঞের চিকিৎসা গ্রহণ করুন। সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আসসালামু আলাইকুম।